সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই লকডাউন চলছে। তো স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা যখন স্থবির হয়ে আছে তখন আমরা চেষ্টা করছি যে অনলাইনের মাধ্যমে কিভাবে এই কারিকুলামটাকে আমাদের এগিয়ে নেওয়া যায়। তো সেই সুবাদেই আজকে আমি আমাদের কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের প্রিন্সিপালস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ের ষষ্ঠ অধ্যায় আন্ডারস্ট্যান্ড সফটওয়্যার ডিজাইন স্ট্র্যাটেজিস এই সিলেবাসে যে অধ্যায়টি আছে ষষ্ঠ অধ্যায় সেটি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন এবং আশা করতেছি এটা আপনাদের সকলের কাজে আসবে। এবং পরবর্তীতে আমাদের এই ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করব এবং এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো জানার থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আমি কমেন্ট সেকশনে আপনারা যদি কমেন্ট করেন সেখান থেকে আমি প্রয়োজনীয় উত্তর দিয়ে দেব। সো আপনারা আমার সাথে থাকবেন এবং অধ্যায়টি উপভোগ করবেন এই আশা ব্যক্ত করে শুরু করতেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে যেটা বলছিলাম, আমরা কম্পিউটার টেকনোলজির ষষ্ঠ পর্বের প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বিষয় কোড হচ্ছে 666 এর ষষ্ঠ অধ্যায় সিস্টেম ডিজাইন স্ট্র্যাটেজিক্স সম্পর্কে ধারণা, এই বিষয় নিয়ে প্রেজেন্টেশনটা দেখব। উপস্থাপন করতেছি আমি বিকাশ চন্দ্র বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও। সো আপনারা যেটা দেখতেছেন, একটা সফটওয়্যার যখন আমরা বানাবো সেটার কিভাবে বানাবো, সেই বানানোর এখানে যে উপকরণগুলো থাকবে এবং কি অ্যাপ্রোচে আমরা এটা বানাবো, সেটা টপ ডাউন স্ট্র্যাটেজি যে হবে না বটম আপ স্ট্র্যাটেজি যে হবে, অথবা আমাদের যে প্রোগ্রামিং স্ট্র্যাটেজিস গুলো আছে, যেমন আমরা ফাংশন ওরিয়েন্টেডে যাব, অবজেক্ট ওরিয়েন্টেডে যাব না স্ট্রাকচারাল ডিজাইনে যাব, সেই জিনিসগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। এখন এই অধ্যায়ে বা এই লেসনটা থেকে আমরা যেটা জানতে পারবো সেটা আমরা এখন দেখব। এই অধ্যায়টা যদি আমরা পড়ি তাহলে যেগুলা বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো সেটা হলো সিস্টেম ডিজাইন স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে পারবো, সফটওয়্যারের স্ট্রাকচারাল ডিজাইন সম্পর্কে জানতে পারবো, সফটওয়্যার স্ট্রাকচারাল ডিজাইন অ্যাপ্রোচ বর্ণনা করতে পারবো, সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন জানতে পারবো। তো উপরোক্ত যে বিষয়গুলো আমরা দেখলাম, স্ট্র্যাটেজিগুলো আমরা একটা সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি, যে সিস্টেমটা স্ট্র্যাটেজি কেমন হবে, কোন স্ট্র্যাটেজিতে আমরা তৈরি করব, ডিজাইনটা কেমন হবে, তার এই যে ডিজাইন করতে গেলে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা আমরা কিভাবে রাখবো, এই সমস্ত বিষয় এবং অ্যাপ্রোচ গুলো কিভাবে ঠিক করবো সেগুলো সম্পর্কে আমরা এটাতে জানবো। তো আমরা এখন পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলোতে যাচ্ছি। এখন সফটওয়্যার ডিজাইন স্ট্র্যাটেজি জিনিসটা কি, এটা সম্পর্কে যদি আমরা আলোচনা করি, সফটওয়্যার ডিজাইন স্ট্র্যাটেজি এমন একটি ডিসিপ্লিন যা কোনো প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ে এবং দীর্ঘমেয়াদী উভয় ক্ষেত্রে কি কি করতে হবে, কেন এটা করতে হবে, কিভাবে সংশ্লিষ্ট বিষয়গুলোকে ডিজাইন করতে হবে ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করে। আমরা কোনো একটি কাজ করতে গেলে সেটা দ্রুততম সময়ে করি অথবা দীর্ঘ সময় নিয়েই করি, সেগুলো যখন করতে গেলে আমরা কি কি কাজ করব, এখন আমরা যে কাজটা করব সেটা করার জন্য এটার পিছনে যে কারণটা, সেই কারণটাকে খুঁজে বের করতে হবে, কেন করব, সেটা করার উদ্দেশ্যটা কি, এইগুলা যে করতে যাব, করার সময় আমরা কি ডিজাইন নিয়ে সেটাকে সম্পন্ন করব, এই জিনিসগুলা যখন আমরা ডিসিশন নিই, সেই ডিসিশন নেওয়াটাকে বলা হয় সিস্টেম ডিজাইন স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা যত স্ট্রং হবে এবং সুন্দর হবে, আপনার সফটওয়্যারটা বা পরবর্তীতে যে সিস্টেমটা আপনি বানাবেন সেটা ডিপেন্ড করবে সেটাও কত সুন্দর বা ভালো হবে তার উপর। সফটওয়্যার ডিজাইনের প্রকারভেদ, সফটওয়্যার ডিজাইনের প্রকার তিন ধরনের, একটা হচ্ছে ফাংশন ওরিয়েন্টেড ডিজাইন, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এবং স্ট্রাকচার ডিজাইন। সো এই তিনটা ডিজাইনের মধ্যে আমরা যদি দেখি, প্রথম একটা
হচ্ছে আমাদের ফাংশন ওরিয়েন্টেড ডিজাইন, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন এবং স্ট্রাকচারাল ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইনের মধ্যে আমাদের যেটা আছে, প্রথমত আমরা এই 3 সফটওয়্যার ডিজাইনের মধ্যে স্ট্রাকচার ডিজাইন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার ডিজাইনে একটা কাজকে বা যে কাজটা আমরা করব, যে সফটওয়্যারটা বা যে সিস্টেমটা বানাবো সেগুলোকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে প্রথমে বিভক্ত করে নেওয়া হয়। এটি সলিউশন ডিজাইনকে বেশি প্রাধান্য দেয়। স্ট্রাকচার ডিজাইন এমন সরলভাবে উপস্থাপন করা হয় যাতে ডিজাইনার যে আছে সে বিষয়টিতে সঠিকভাবে দৃষ্টিপাত করতে পারে এবং এটাকে সুন্দরভাবে তৈরি করতে পারে। এই যে স্ট্রাকচারাল ডিজাইনে আমরা সমস্যাগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি, সেই পদ্ধতিটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড কনকিউর। এই ডিভাইড এবং কনকিউরের মাধ্যমে আমরা মডিউলগুলোকে যে ভাগ করি, এই প্রত্যেকটা ভাগকে বা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে বলা হয় মডিউল। আমাদের এই ছোট ছোট অংশগুলোকে প্রত্যেকটাকে আমরা চিহ্নিত করি মডিউল হিসাবে। মডিউলগুলো, যে মডিউলগুলো তৈরি করা হয় সেগুলো প্রত্যেকটাই স্বাধীন এবং প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে সমাধান করা হয় এবং এই মডিউলগুলো যখন আমরা সাজাই তখন সেটাকে হায়ারার্চিক্যালি সাজানো হয়। হায়ারার্চিক্যাল বলতে কি, কোন মডিউলটার কাজ আগে হবে সেটাকে উপরে, যে তারপরের যে মডিউল বা তার ডিপেন্ডেন্ট যদি কোনো মডিউল থাকে সেগুলোকে তার নিচে নিচে সাজিয়ে এইভাবে হায়ারার্চিক্যালি সেটাকে সাজানো হয়। এখন কাজটা যখন কয়েকটা মডিউল যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ মিলে একটা কাজ করা হয়, সেগুলোকে আবার সম্পন্ন করার জন্য এই যে আলাদা আলাদা করে মডিউলগুলো আমরা কাজ করতেছি, এগুলা কাজ করার পরেও যেটা হয়, এদের মডিউলগুলোর মধ্যে আন্তঃসংযোগ বা তাদের মধ্যে যোগাযোগ করার একটা প্রয়োজন বোধ করে। এই আন্তঃযোগাযোগের জন্য যে নিয়ম নীতিগুলো ব্যবহার করা হয়, সেগুলা কিছু নির্দিষ্ট নিয়ম নীতি আছে, সেগুলাকে আমরা ব্যবহার করে তাদের মধ্যে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারি। এই যে যোগাযোগটা হয় এইগুলার উপর বেস করে আপনার স্ট্রাকচারাল ডিজাইনের কিছু কাজ আমরা পাই, সেটা হচ্ছে সেগুলোকে কোহেশন এবং কাপলিং হিসেবে চিহ্নিত করা হয়। এখন কোহেশনটা কি, সকল ফাংশন সম্পর্কিত উপাদান সমূহকে সংঘবদ্ধ করে। আমরা যে কাজগুলো করব সেই কাজগুলা যেখানে মডিউলের মধ্যে যেই অংশে থাকবে সেটাকে আমরা বলতেছি কোহেশন। এবং এই কোহেশন গুলার মধ্যে বা এই মডিউলগুলোর মধ্যে যোগাযোগের জন্য যোগাযোগ যে স্থাপন করতেছি, এই যোগাযোগ স্থাপন করাটাকে আমরা বলতেছি কাপলিং। এই কোহেশন এবং কাপলিংটা আবার স্ট্রাকচার ডিজাইনটাকে ভালো এবং খারাপের দিকে নিয়ে যায়। সেক্ষেত্রে একটি ভালো স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে উচ্চমানের কোহেশন অর্থাৎ ফাংশন রিলেটেড কাজগুলো বেশি থাকবে এবং নিম্নমানের কাপলিং তৈরি করে এবং এদের মধ্যে আন্তঃযোগাযোগের যে ব্যবস্থাটা সেটা কম থাকে। এরপরে প্রথমে আমরা দেখলাম স্ট্রাকচারাল ডিজাইন, এরপরে আমরা দেখতেছি ফাংশন ওরিয়েন্টেড ডিজাইন। ফাংশন ওরিয়েন্টেড ডিজাইনে একটা সিস্টেমকে আমরা কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সাব সিস্টেমে বিভক্ত করব। এই সাব সিস্টেমগুলোকে ফাংশন বলা হয়। এই ফাংশনগুলো সিস্টেমের প্রয়োজনীয় অপারেশন সম্পাদন করে। ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি ব্যবহার করে স্ট্রাকচারাল ডিজাইনের প্রপার্টিজ সমূহ ইনহেরিট করে। আমরা স্ট্রাকচারাল ডিজাইনের যেই কাজগুলো করতাম বা যে ফাংশনাল যে মডিউলগুলো থাকতো, ঠিক একইভাবে আমরা যদি কোনো কিছু এক মডিউল থেকে অন্য মডিউলে নিতে চাই, সেগুলো আমরা ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি ব্যবহার করে প্রপার্টিগুলোকে নিয়ে আসতে পারবো। এবং তথ্য আদান প্রদানের জন্য এখানে যেটা করা হয়, অনেক ক্ষেত্রেই গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করা হয়। গ্লোবাল ভেরিয়েবল বলতে বোঝায় যে ফাংশনগুলা আমরা আমাদের সফটওয়্যারটাতে অথবা প্রোগ্রামে থাকবে,
তাদের সকলের গ্রহণযোগ্যতা থাকবে এমন যেই ডাটাগুলো আমরা ব্যবহার করব সেগুলাকে গ্লোবাল বলে, এবং যেই ডাটাগুলা শুধু সেই ফাংশনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না, সেটাকে লোকাল ভেরিয়েবল বলে। সো সকল ফাংশনের মধ্যে ব্যবহারযোগ্য যদি কোনো ডাটা আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা গ্লোবাল ভেরিয়েবল গুলোকে ব্যবহার করতে পারবো। ফাংশন ওরিয়েন্টেড ডিজাইনের যে চিত্রটা সেটা যদি আমরা দেখি, প্রথমত মূল হায়ার প্রায়োরিটির যে ফাংশনটা আছে সেটা আমরা নিব, এবং এরপরে তার নিচে যেই ফাংশনের মূল ফাংশনালিটিটাকে সাপোর্ট করার জন্য যে ফাংশনালিটিগুলো লাগবে সেগুলোকে আমরা নিচে নিচে উপস্থাপন করতে পারবো। এবং সেই যেমন এটা আমাদের হায়ার লেভেল, এই লেভেলকে সাপোর্ট করার জন্য এই দুইটা ফাংশন থাকতে পারে, আবার এই ফাংশনে কেউ যদি সাপোর্ট নিতে লাগে সেও তার নিচে সাব ফাংশন তৈরি করে নিতে পারবে। এরপরে আমরা আসতেছি আমাদের তৃতীয় যে ধাপটি ছিল সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে, সেটি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন বা অবজেক্ট ওরিয়েন্টেড ভাবে সফটওয়্যার তৈরি করতে গেলে আমাদের যেই জিনিসগুলো সম্পর্কে ধারণা থাকতে হয় তা হলো অবজেক্ট, ক্লাস, ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, ডাটা অ্যাবস্ট্রাকশন, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলা আমাদের একটা সিস্টেমকে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে সাজাতে বা সেটাকে ডেভেলপ করতে সহযোগিতা করে। প্রথমত আমরা যদি জানতে চাই, একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল প্রাণকেন্দ্র হচ্ছে অবজেক্ট, এবং এই অবজেক্টটা তৈরি করা হয় একটা ক্লাস থেকে। ক্লাসে বর্ণনা করা হয় এই অবজেক্টটা কিভাবে কাজ করবে, শুধু আমরা অবজেক্ট থেকে প্যারামিটার পাস করে সেই ক্লাসে গিয়ে তার প্রয়োজনীয় কাজটা করে নিতে পারি। এই ক্ষেত্রে যেটা মূলত ফোকাস করা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে, সবচেয়ে যেটা ফোকাস করা হয় এই অবজেক্টটা তৈরির সময় বা এই অবজেক্ট প্রোগ্রামিং এ ডাটাটাকে বা এর এন্টিটি সমূহকে বেশি ফাংশনের চেয়ে ডাটাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ ডাটার সিকিউরিটির উপরেই ডিপেন্ড করে আমার কাজটা কতটুকু সিকিউর হবে। ডাটাকে যদি আমি সিকিউর করতে না পারি, ডাটাকে ফাংশনকে বেশি গুরুত্ব দিই, তাহলে এই ফাংশন বা এই প্রোগ্রাম থেকে অন্য অনেকে সুবিধা নিতে পারে। সো আমরা এই যে আইটেমগুলো আছে বা যেই বিষয়গুলো আমরা এখানে দেখলাম সেগুলো সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তীতে দেখব। আমরা এখন পরবর্তী স্লাইডে যাচ্ছি। অবজেক্ট সিস্টেমে ব্যবহৃত সকল এন্টিটিকেই অবজেক্ট বলা হয়। উদাহরণস্বরূপ পার্সন, ব্যাংক, কোম্পানি ইত্যাদি সবগুলোই এক একটি অবজেক্ট। প্রত্যেক এন্টিটিতেই কিছু সংখ্যক ডাটা থাকে এবং ওই ডাটা সমূহকে কার্যাদি সম্পাদনের জন্য মানে অবজেক্ট কার্যাদি সম্পাদনের জন্য কিছু সংখ্যক ফাংশন ব্যবহৃত হয়। অবজেক্টের ক্ষেত্রে যেটা হয়, মূলত অবজেক্ট হচ্ছে একটি ক্লাস টাইপ ভেরিয়েবল। একটি অবজেক্ট কিভাবে কাজ করবে সেটি ডিপেন্ড করে সেই ক্লাসে একটি অবজেক্ট কিভাবে কাজ করবে সেটা ডিপেন্ড করে ক্লাসের উপর। ক্লাসটাকে আমরা যেভাবে সাজাবো সেই ক্লাসে আমাদের যে কিছু ডাটা থাকবে, কিছু ফাংশন থাকবে, আমরা এই অবজেক্টের মাধ্যমে শুধু প্যারামিটারটা সেই ক্লাসে পাঠিয়ে দিব এবং সেই পাঠানো প্যারামিটারটাকে ক্লাস প্রসেসিং করে সেখান থেকে যে রেজাল্ট হয় সেটা আবার অবজেক্টে ব্যাক করে। এইভাবে যেমন আমরা বিভিন্ন ডাটা টাইপ ব্যবহার করি, যেমন ইন্টিজার, ফ্লোট, ভেরিয়েবল, তারপরে ক্যারেক্টার, এই ধরনের যে ডাটা টাইপগুলো ব্যবহার করি এগুলো একটা নির্দিষ্ট কাজ করে। সো এইরকম অবজেক্টটাও হচ্ছে আমাদের ক্লাসের একটা ভেরিয়েবল, যে ক্লাস কিন্তু এই যে ভেরিয়েবলটা এটা কিভাবে কাজ করবে, যেমন ইন্টিজার দিলে একটা নির্দিষ্ট সংখ্যা নেয় বা পূর্ণ সংখ্যা নেয়, এইরকম এই অবজেক্টটা কি কাজ করবে সেটা আমরা বর্ণনা করব ক্লাসের মধ্যে। এখানে আমরা শুধু অবজেক্টের সাথে প্যারামিটার দিয়ে দিব, এই প্যারামিটারটা ক্লাসে গিয়ে কি কাজ হবে বা কিভাবে হবে সেভাবে সেটা কাজ করে নিয়ে এসে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেয়। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ বা ডিজাইনে অবজেক্ট একটা ক্লাস তৈরি করলে সেখান থেকে আমরা অসংখ্য সংখ্যক অবজেক্ট তৈরি করতে পারবো, যতগুলো আমাদের প্রয়োজন।
এখানে কোনো সীমাবদ্ধতা নেই যে 2টি অথবা 3টি, এর বেশি করা যাবে না। আমরা যতগুলো প্রয়োজন ততগুলো অবজেক্ট একটা ক্লাসের তৈরি করতে পারবো। সো অবজেক্ট হচ্ছে ক্লাসের একটি ইনস্ট্যান্স। যেমন এই চিত্রটাতে যদি আমরা দেখি, ক্লাস, এটা হচ্ছে একটা ক্লাস এবং নিচের দুইটা হচ্ছে আমাদের অবজেক্ট। ওই ফোর্ড এবং টয়োটা দুইটাই কার, এবং এই কারগুলার আলাদা আলাদা প্রপার্টিজ আছে, আলাদা আলাদা মেথড, আলাদা আলাদা ফাংশনালিটিস আছে, কিন্তু এই ফাংশনালিটি এবং মেথডগুলো নির্ধারণ হবে এই ক্লাস থেকে। সো আমরা যেটা আগেও বলেছি যে একটা ক্লাস থেকে আমরা একাধিক অবজেক্ট তৈরি করতে পারবো যতগুলো আমাদের প্রয়োজন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অবজেক্ট সম্পর্কে আমরা জানলাম, এখন ক্লাস সম্পর্কে জানবো। কোনো অবজেক্টকে ক্লাসের মাধ্যমে বর্ণনা করা হয়। ক্লাসকে বলা হয় কোনো একটা অবজেক্টের টেমপ্লেট এবং অবজেক্টকে বলা হয় ওই ক্লাসের একটা ইনস্ট্যান্স। আমরা যে একটা অবজেক্টকে কাজ করাবো, এটা কাজ যে সে করবে, কাজ করার জন্য তার যে নীতি নির্ধারণ, তার যে নিয়ম কানুন, সে কিভাবে কাজ করবে, কি করতে পারবে কি করতে পারবে না, সেই সব কিছুই বর্ণনা করা থাকে একটা ক্লাসের মধ্যে। সো ক্লাসটাকে কি বলা হচ্ছে? একটা অবজেক্টের টেমপ্লেট। সেই যেখান থেকে সে তার কাজ কিভাবে করবে, সে তার যে কাঠামোটা তৈরি থাকে সেইটা তৈরি হয় ক্লাসে, এবং অবজেক্টকে বলা হয় ওই ক্লাসের ইনস্ট্যান্স, এবং অবজেক্টটাকে বলা হচ্ছে কি ক্লাসের একটা ইনস্ট্যান্স। কোন অবজেক্টের ফাংশনালিটি নির্ধারণে যে সমস্ত অ্যাট্রিবিউট এবং মেথড সমূহ ব্যবহৃত হয় ক্লাস সেগুলোকে নির্ধারণ করে থাকে। ক্লাসের অ্যাট্রিবিউট সমূহকে ভেরিয়েবল হিসেবে নির্ধারণ করা হয়। একটি ক্লাসের যে অ্যাট্রিবিউট গুলো বা তার যে বৈশিষ্ট্যগুলা সেগুলাকে বলা হয় ভেরিয়েবল, এবং এর কার্যাদি সম্পাদন করার জন্য বা সেই অ্যাট্রিবিউট গুলোকে কন্ট্রোল করার জন্য বা সেগুলাকে প্রসেস করার জন্য যেই মেথোডোলজিটা আমরা ব্যবহার করি, যে পদ্ধতিটাকে ব্যবহার করি, সেটাকে বলা হয় মেথড বা প্রসিডিউর। এখন যদি আমরা ক্লাসের একটা উদাহরণ দেখি বা ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা দেখি। প্রথমে কি করতে হবে? ক্লাসের নাম লিখতে হবে এবং সেটাকে একটা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। প্রথমত যেটা থাকে এখানে, এর ভেরিয়েবল গুলা বা অ্যাট্রিবিউট যেগুলো আছে সেগুলাকে আমাদের ডিফাইন করে নিতে হবে বা বর্ণনা করতে হবে। এরপরে আমরা বিভিন্ন ফাংশন বা যে ক্লাসের যে কাজগুলো আছে সেগুলা লিখব। সো এইটা হচ্ছে একটা ক্লাসের উদাহরণ, এবং এই ক্লাসটাকে ব্যবহার করে আমরা একাধিক অবজেক্ট তৈরি করতে পারি। এনক্যাপসুলেশন। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনে অ্যাট্রিবিউট সমূহকে এবং এর ব্যবহৃত মেথড সমূহকে একত্রে যুক্ত করা হয় এনক্যাপসুলেশনে। এটি শুধু অবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্যই যুক্ত করে না, বরং ডাটা এবং মেথড সমূহকে বাইরের অবাঞ্ছিত ব্যবহার থেকে রক্ষা করে। মূলত যেটা বোঝায় যে আমরা যখন একটা ক্লাস তৈরি করি, ক্লাসের মধ্যে যে ডাটাগুলো থাকে, যে অবজেক্টটা সে ক্লাসটাকে যখন ব্যবহার করে তখন এর যে ডাটাগুলো থাকে এবং যে মেথডগুলো থাকে সেইগুলাকে প্রোটেক্ট করার জন্য এবং অন্য সকলের কাছে হাইড করার জন্য যে পদ্ধতিটা আমরা ব্যবহার করি সেটাই হলো এনক্যাপসুলেশন। ক্লাসের মেথডের মেম্বার ভেরিয়েবল ব্যবহার করতে পারে। এখন এই কাজটা সম্পাদন করার জন্য যেই প্রসেসগুলা বা যেই নীতি নির্ধারণ নিয়মগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো নিচে বলা আছে। আমরা একটু যদি দেখি, ক্লাসের মেথড এর সকল মেম্বার ভেরিয়েবল ব্যবহার করতে পারে। ক্লাসের মেথড, একটি ক্লাসের মধ্যে যে মেথডগুলো আমরা ক্লাসের উদাহরণ একটু আগেই দেখলাম, যেমন এই যে ইউজার যে ক্লাসটি, এর মধ্যে কি ভেরিয়েবল আছে ইন্টিজার নেম। এই ভেরিয়েবল গুলাকে এর মধ্যে যে ফাংশনগুলো আছে যেমন গেট ইউজার ডিটেইলস, এ সরাসরি ব্যবহার করতে পারবে। এই ধরনের বিষয়টা বাইরের কেউ মেম্বার ভেরিয়েবল ব্যবহার করতে পারবে না। এই যে ক্লাসটা আমরা দেখলাম, এই ক্লাসের বা এই যে পাবলিক ইন্টিজার আইডি যেটা আছে, এই আইডিটাকে শুধু এই ক্লাসই ব্যবহার করতে পারবে এবং এই আইডিটাকে অন্য কোনো ক্লাস ব্যবহার করতে পারবে না, এবং এতে ডাটাগুলো
লুকায়িত থাকে, ডাটাগুলোকে হাইড করে রাখা হয় যাতে সিকিউরিটিটা ভালো থাকে এবং অন্য কেউ আমার প্রয়োজনীয় ডাটা না পায়। ইনহেরিটেন্স। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স বোঝার জন্য আমরা যদি এপাশে চিত্রটির দিকে একটু লক্ষ্য করি, যেমন হিউম্যান যদি একটা ক্লাস হয়, এই হিউম্যান ক্লাসের মধ্যে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে মাম, একটা ড্যাড আর একটা মাম। এই এখন তারপরে সন, যে তাদের সন্তান, সে তার বাবা এবং তার মা দুইটা ক্লাস থেকেই বৈশিষ্ট্যগুলো পাচ্ছে। আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, একজন বাচ্চা, তার কোনো একটা ছোট বাচ্চা বা কোনো বাচ্চা যদি হয়, সে তার যে বৈশিষ্ট্য বা গুণাবলীগুলো থাকে সেগুলো তার বাবা মার কাছ থেকেই পেয়ে থাকে। এইরকম প্রোগ্রামিং এর ক্ষেত্রেও যখন আমরা কোনো বেস ক্লাস থেকে সুযোগ সুবিধা কোনো একটা ডিরাইভ ক্লাসে নিয়ে আসব, সেটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স যদি আমরা একটু সংজ্ঞার দিকে এখন আসি, ইনহেরিটেন্স অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। যে প্রক্রিয়ায় কোনো ক্লাস বা অবজেক্টের বৈশিষ্ট্য অর্জন করে তাকে ইনহেরিটেন্স বলা হয়। ইনহেরিটেন্সে পুরাতন ক্লাসের বৈশিষ্ট্য ব্যবহার করে নতুন ক্লাস তৈরি করা হয়। যেমন আমরা বললাম যে বাবা মা থেকে তার সন্তান তৈরি হয়েছে, তেমন পুরাতন ক্লাসকে বলা হয় বেস ক্লাস এবং নতুন তৈরি ক্লাসকে ইনহেরিট, ডিরাইভ বা চাইল্ড ক্লাস বলে। যেই পুরাতন ক্লাস থেকে আমরা যেই নতুন ক্লাসটাকে তৈরি করব, সেই ক্লাসটাকে বলা হয় ইনহেরিটেড, ডিরাইভড অথবা চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস বেস ক্লাসের ভেরিয়েবল এবং মেথড ব্যবহার করতে পারে। চাইল্ড যে ক্লাসটা আমরা তৈরি করব সেইটা কি করতে পারবে, তার বেস যে ক্লাসগুলো আমরা ব্যবহার করেছি তাদের সকল ভেরিয়েবল, পাবলিক যে ভেরিয়েবল এবং মেথডগুলো আছে সেগুলাকে ব্যবহার করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা আরেকটু কথা বলে রাখি, ব্যবহারের ক্ষেত্রে পাবলিক গুলাকে সে সরাসরি ব্যবহার করতে পারবে এবং যে প্রোটেক্টেড যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলা এবং মেথডগুলা, ভেরিয়েবলগুলো এবং মেথডগুলা এখানে এসে চাইল্ড ক্লাসে এসে বা ডিরাইভ ক্লাসে এসে সেগুলা প্রাইভেট ডাটায় পরিণত হবে। তবে এই ক্ষেত্রে ক্লাসের প্রাইভেট ডাটাগুলা ডিরাইভ ক্লাস বা চাইল্ড ক্লাস ব্যবহার করতে পারবে না। সো ইনহেরিটেন্স আমরা যেটা দেখলাম, ইনহেরিটেন্স বুঝতে গেলে আমরা এই চিত্রটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। যেটা আমরা আগেও বলছি, যেমন বাবা মা থেকে তার সন্তান আসে, সন্তান তার যেই বৈশিষ্ট্যগুলো পায় সেগুলা তার বাবা মা থেকেই পায়। এইরকম করে যদি আমরা ভাবি, তো ইনহেরিটেন্স হচ্ছে কোনো বেস ক্লাস থেকে তার ডাটা এবং মেথড নিয়ে এসে নিজের মধ্যে ব্যবহার করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ইনহেরিটেন্স। পলিমরফিজম। পলি অর্থ বহু এবং মরফিজম অর্থ অবস্থা। সুতরাং পলিমরফিজম মানে হচ্ছে ভিন্ন ভিন্ন অবস্থায় একই অবজেক্টের ভিন্ন ভিন্ন ফল। অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন কাঠামোতে যেই মেথড সমূহ একই অপারেশন সম্পাদন করে কিন্তু এগুলোর আর্গুমেন্ট ভিন্ন ভিন্ন হয়, এর ফলে একই মেথড ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য প্রদর্শন করে, এই ধরনের অবস্থাকে পলিমরফিজম বলে। যেমন আমরা এখানে যদি দেখি পলিমরফিজম, ড্র, তিনটাই ড্র, কিন্তু তিনটা ড্র হওয়ার পরেও এখানে দেখি যেটা দেখবেন তিনটার শেপ কিন্তু আলাদা, একটা সার্কেল, একটা স্টার আর একটা হচ্ছে রেক্টেঙ্গেল। ড্র মাধ্যমে আমরা এই তিনটাই আঁকতে পারি। এখন এটা ডিপেন্ড করবে আমরা কি প্যারামিটার ওই মেথডে পাস করলাম, এই প্যারামিটারটার উপর বেস করে একই মেথড আলাদা আলাদা রেজাল্ট আমাদের বা ফলাফল আমাদের দিয়ে থাকে। সো এই যে অথবা আলাদা আলাদা রেজাল্ট দিয়ে থাকে, এই যে একই জিনিসের মাধ্যমে আলাদা আলাদা ফল পাওয়া, নাম একই কিন্তু তাদের যখন ফলাফলটা আমরা পাচ্ছি তখন সেটা বিভিন্ন রকম রেজাল্ট হচ্ছে, এই বৈশিষ্ট্যটাকেই বলা হয় পলিমরফিজম বা বহুরূপিতা অবজেক্টের
বহুরূপিতা। সো আমাদের যেই তিনটা সফটওয়্যার ডিজাইনের মেথড ছিল, স্ট্রাকচারাল ডিজাইন, তারপরে ফাংশন ওরিয়েন্টেড ডিজাইন, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন। এই আলোচনাগুলি শেষ হলো। এরপরে আমরা সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন নিয়ে কিছু আলোচনা করব। একটি সফটওয়্যার ডিজাইনের যে ধারাবাহিক ধাপসমূহ ব্যবহার করা হয় সেটাকে বলা হয় সফটওয়্যার প্যাটার্ন। এখন একটি সফটওয়্যার প্যাটার্ন করতে গেলে আমাদের যে কাজগুলো করতে হয় সেগুলো নিচে বর্ণনা করা আছে, দেখিয়ে নিয়ে আমরা এক নজরে। একটি সলিউশন ডিজাইনের প্রয়োজনীয় উপকরণ থেকে বা পূর্বে সিস্টেম পর্যায় ডায়াগ্রাম থেকে তৈরি করা হয়। এখন একটা সফটওয়্যার প্যাটার্ন বা ডিজাইনটা যে আমরা তৈরি করব, এটা তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, ওই সফটওয়্যারটার সাথে রিলেটেড যে উপকরণগুলো আছে সেগুলোকে আমাদের ভালোভাবে এক্সামাইন করতে হবে বা সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে, অথবা যে পূর্বে যেই সিস্টেমটা আমাদের তৈরি ছিল বা যে সিস্টেমটা চলতেছিল সেই সিস্টেম থেকে, সেই সিস্টেমের যে ডায়াগ্রামটা আছে, সিস্টেম ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটা পর্যালোচনা করে নতুন সিস্টেমটাকে ডিজাইন করতে হবে। অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য সমূহকে ভিত্তি করে অবজেক্ট সমূহকে নির্ধারণ এবং শ্রেণীভুক্ত করা হয়। অ্যাট্রিবিউটগুলা বা এর সাথে যে ভ্যারিয়েবলগুলো আছে আমাদের, সেই ভ্যারিয়েবলগুলার উপর নির্ভর করে অবজেক্ট ডিজাইন করতে হবে এবং সেই অনুযায়ী সেটাকে সাজাইতে হবে। ক্লাস সমূহের মধ্যে হাইরার্কি ও সম্পর্ক নির্ধারণ করা হয়। ক্লাসগুলা একটা কাজ করতে গেলে আমাদের অনেকগুলো সাব কাজ করতে হয়। সো এইরকম কাজগুলোকে যখন আমরা ক্লাসে ডিভাইড করব, সেগুলোকে কোন কাজটা পরে কোন কাজটা এবং এদের মধ্যে কমিউনিকেশন করার যে মাধ্যমটা সেটা আগে তৈরি করে নিতে হবে। এবং সর্বোপরি যেটা আছে, অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক নির্ধারণ করা হয়। সর্বোপরি শেষে যেটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কাজ, আমরা যখন সফটওয়্যারটা বানাবো সেটা বানানোর জন্য কি মাধ্যমে বানাবো বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে অনেক প্রোগ্রামিং আছে, কোনটাকে আমরা ব্যবহার করে এই কাজটা করব সেই জিনিসটা নির্ধারণ করতে হবে। এরপরে আছে অ্যাপ্রোচ। সফটওয়্যারটাকে যখন আমরা তৈরি করব বা ডিজাইন করব, এই ডিজাইন করার জন্য দুই ধরনের অ্যাপ্রোচ ব্যবহার করা হয়। এক হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ। টপ ডাউন অ্যাপ্রোচ যদি দেখি, এই ক্ষেত্রে প্রোগ্রামের ফ্লোটা হয় উপর থেকে নিচের দিকে। আমার মূল ফাংশন থাকবে, সেই ফাংশনকে ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা আমরা দেখছি, ফাংশন থাকবে, সেই ফাংশনকে সাপোর্ট করার জন্য তার সাব ফাংশন থাকবে। সেই সাব ফাংশনের যদি সাপোর্টের প্রয়োজন হয়, সে তারও সাব ফাংশন তৈরি করতে পারবে। এভাবে যে ফাংশনের বা প্রোগ্রামের ফ্লোটা উপর দিক থেকে নিচের দিকে হয় সেটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ। এবং যখন কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে উপরে আপনার ক্লাস, মেথড, বিভিন্ন জিনিস থাকে, কিন্তু নিচে মেইন ক্লাসের থেকে কি করা হয়, সেই ক্লাসের ইনস্ট্যান্স হিসেবে অবজেক্ট তৈরি করা হয়। এবং এই যে অবজেক্ট তৈরি করা হয়, এই অবজেক্টটাকে ব্যবহার করে আমরা পরবর্তীতে সেই ক্লাসের মেথড, ভেরিয়েবল, সেই জিনিসগুলোকে অ্যাক্সেস করে বা সেখানে প্যারামিটার পাঠিয়ে সেটাতে থেকে কাজ করে নিয়ে আসতে পারি। সো এই ক্ষেত্রে কি হয়, যখন অবজেক্টটা তৈরি হয় তখন থেকে প্রোগ্রামের এক্সিকিউশনটা মূলত শুরু হয়। মানে প্রোগ্রামটা নিচের দিক থেকে কাজ শুরু করে উপরের যেই ফাংশনালিটি গুলো আছে বা ক্লাস মেথড গুলো আছে সেগুলাকে ব্যবহার করে। সো এইরকম ক্ষেত্রে যখন প্রোগ্রামের ফ্লোটা আমাদের নিচের দিক থেকে উপরের দিকে হবে, মানে এক্সিকিউশনটা নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে যাবে, সেটাকে বলা হয় বটম আপ অ্যাপ্রোচ। যদি একটু ডিটেইলসে আমরা দেখি টপ ডাউন অ্যাপ্রোচটা ডিজাইনটা, সিস্টেমে একাধিক সাবসিস্টেম থাকে এবং এটিতে অনেকগুলো উপাদান থাকে। এই সাবসিস্টেম এবং উপাদানের সাধারণত নিজস্ব সাবসেট এবং উপাদান থাকতে পারে। টপ ডাউন অ্যাপ্রোচে সিস্টেমের আনুক্রমিক গঠন তৈরি করা হয়। একটি সিস্টেম টপ থেকে শুরু করে নিচের দিকে প্রবাহিত হয়। এর আগের স্লাইডে আমি যে কথাগুলো বললাম সেগুলোরই একটু বিস্তারিত এখানে বলা হয়েছে। এরপরে বটম আপ ডিজাইন।
বটম আপ ডিজাইন শুরু হয় নির্দিষ্ট এবং মৌলিক উপাদান থেকে, যা উপরের দিকে কম্পোজ হয়। যেমন কাজটা আমরা অবজেক্ট থেকে ক্লাসে যাই, ক্লাস থেকে মেথডে যাই, এই ধরনের যে কাজটা সেটা নিচ থেকে শুরু হয়, নির্দিষ্ট এবং মৌলিক উপাদান থেকে শুরু হয় এবং সেটাকে উপরের দিকে কম্পোজ হতে থাকে। কাঙ্ক্ষিত সিস্টেমটিকে একটি একক উপাদান হিসেবে না পাওয়া পর্যন্ত এটি উচ্চ স্তরের উপাদান সমূহকে তৈরি করতে থাকে। মানে আপনার আমাদের যে রেজাল্ট বা আমরা যে ডিজায়ার, যেটা আমাদের ডিজায়ার, সেটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে উপরের উপাদানগুলোকে তৈরি করতেই থাকে। প্রত্যেক উচ্চ স্তরের সাথে সাথে অ্যাবস্ট্রাকশন সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। পূর্বে তৈরি সিস্টেম থেকে নতুন সিস্টেম তৈরি করতে বটম আপ ডিজাইন অ্যাপ্রোচ বেশি উপযোগী। মানে পূর্বের কোনো আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসটাকে বা কোনো একটা কাজ করা আছে, সেই কাজটাকে যদি আমরা অন্য আরেকটা সিস্টেমের মধ্যে ব্যবহার করতে চাই বা সেটাতে কাজে লাগাইতে চাই, সেক্ষেত্রে আমাদের বটম আপ অ্যাপ্রোচটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এখান থেকে আমরা চাইলে কোডের রিইউজেবিলিটি যে বলতে যে জিনিসটা আছে সেটা নিশ্চিত করতে পারি। সো এই এতক্ষণ আমরা যেগুলা দেখলাম সেগুলাই ছিল আমাদের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়গুলো থেকে যদি আমরা দেখি বা তোমরা যদি একটু চিন্তা ভাবনা করে দেখো, বা তাহলে কিছু জিনিসগুলো আমরা কি দেখলাম বা কি শুনলাম, এই জিনিসগুলো বারবার শুনতে থাকতে দেখে যে নিচের যে প্রশ্নগুলো আছে বা স্ক্রিনে যে প্রশ্নগুলো আছে সেগুলোর যদি উত্তর দেওয়ার চেষ্টা করো নিজে নিজেই, তাহলে তুমি বুঝতে পারবে যে এই যে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হলো সেগুলা তোমাদের আয়ত্তে আসছে কিনা। প্রশ্ন এখানে যেগুলা আছে তোমরা বাসায় নিজেরাই চেষ্টা করে এগুলার উত্তর বের করার চেষ্টা করবা, এবং যদি কোথাও না বুঝো সেই ক্ষেত্রে যেটা হবে যে টানা এতক্ষণ ধরে দেখার পরে কোন একটা কনসেপ্ট নাই বুঝতে পারো অথবা আয়ত্তের মধ্যে নাও আসতে পারে, সেই ক্ষেত্রে তোমরা কি করবা, যে এই টিউটোরিয়ালটা বা এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড যখন করব, সেইখানে কমেন্ট সেকশনে কত মিনিটের এবং কোন পয়েন্টে তোমাদের সমস্যাটা হচ্ছে সেই সময়ে সেই সময়টা উল্লেখ করে প্রশ্নটা যদি করো, তাহলে আমি যেটা করব যে তোমার যেই সমস্যাটা আছে সেই সমস্যাটার সমাধান কমেন্টেই করে তোমার সেই কমেন্টে এটার উত্তরটা দিয়ে দিব। সো যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবা, এবং কমেন্ট করলে আমি তোমার সেই কমেন্টের অবশ্যই উত্তর জানাবো এবং তোমাদের যেই কনফিউশনটা আছে সেটা দূর করার সর্বোচ্চ চেষ্টা করব। সো এইখানে তো সরাসরি কোশ্চেন অ্যান্সার নিতে পারতেছি না, সেই জন্য দুঃখিত, তবে আশা করি তোমরা কোশ্চেন করবা। তো এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই টিউটোরিয়ালটার সাথে থাকো, তাহলে তোমরা ষষ্ঠ অধ্যায় প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ষষ্ঠ অধ্যায় সম্পর্কে ধারণা পেয়ে যাবে। তোমাদের কোনো সমস্যা থাকলে আগেও আমি বলেছি যে অবশ্যই সময়টা উল্লেখ করে যে কোন সময়ে তোমাদের সমস্যাটা হচ্ছে, এবং সময়টা উল্লেখ করে এবং তোমার যে প্রশ্নটা সেই প্রশ্নটা করে কমেন্ট করবা, আমি অবশ্যই সেই কমেন্টের অ্যান্সার করব। এখন আরো যেটা বড় কথা, যে এখন মহামারী চলতেছে, এটা বৈশ্বিক একটা মহামারী। সো সবাইকে আমাদের সচেতন থাকতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না, এবং ঘরের অপ্রয়োজনে ঘরের বাইরে আমরা যাব না। আমরা যদি নিজেরা সুস্থ থাকি তাহলে আমরা দেশকে সমাজকে পুরো বিশ্বকে বাঁচাতে পারবো। সো নিজে সুরক্ষিত থাকি এবং অন্যকে সুরক্ষিত রাখি। আর যেটা বারবার বলা হয় যে আপনারা কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন, এবং হাত ধোয়ার ক্ষেত্রে যে নিয়মটা অবশ্যই 20 সেকেন্ড ধরে আপনারা হাত ধুবেন, তোমরা হাত ধোবা। আর পরবর্তীতে অন্য যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আরো ভিডিওতে আমরা আসবো, আরো তৈরি করব এবং তোমাদের জন্য দিব। সো আমি আশা করি তোমাদের এটা কাজে লাগবে এবং সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।